হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদেরকে নিয়ে যাব ভারতের অন্যতম সেরা একটা ঘোরার জায়গা আন্দামান। আন্দামানে তোমরা কিভাবে যাবে, সেখানে কি কি দেখবে, কিভাবে কম দিনের মধ্যে ঘুরবে, সেই ব্যাপারে এই ভিডিওতে আমি আলোচনা করব। এখন তোমরা দেখতে পাচ্ছ আন্দামানের একটা বিচ, খুব সুন্দর। ধীরে ধীরে দেখতে থাকো। প্রথম থেকে আমি তোমাদের দেখাবো ওখানে কি কি তোমরা দেখবে এবং কিভাবে যাবে, কোথায় থাকবে, ওখানে কি কি স্পোর্টস রয়েছে, ওয়াটার স্পোর্টস, সব কিছুই আমি তোমাদের জানাবো। আন্দামান যাওয়ার সবচেয়ে কম সময়ে এবং সহজে যাওয়ার উপায় হলো অবশ্যই ফ্লাইটে। কলকাতা এয়ারপোর্ট থেকে মাত্র 2 ঘন্টা থেকে 2 ঘন্টা 10 মিনিট এর মধ্যেই কিন্তু আমরা পৌঁছে যাব পোর্ট ব্লেয়ার। কলকাতা এয়ারপোর্ট থেকে ফ্লাইটে উঠে পড়েছি, দেখতে দেখতেই নেমে যাব পোর্ট ব্লেয়ারে। পোর্ট ব্লেয়ারে পৌঁছে গেছি, এবারে পোর্ট ব্লেয়ার এয়ারপোর্টে নেমে যাব। প্রথম দিন আমরা পোর্ট ব্লেয়ার এয়ারপোর্টে নামার পর কি কি দেখব সেটা আমি পরপর তোমাদের বলবো। পোর্ট ব্লেয়ার এয়ারপোর্টে নেমে যাওয়ার পর প্রথমেই আমরা হোটেলে চলে যাব। হোটেলে চলে যাওয়ার পর সেখান থেকে বিকেলবেলায় বেরোবো। এখন যেটা ভিডিওতে দেখছো সেটা হচ্ছে সেলুলার জেল। সেলুলার জেল সম্পর্কে আমরা অনেকেই জানি। ইংরেজদের শাসনকালে সেখানে বিভিন্ন বিপ্লবীদের সেখানে বন্দি করে রাখা হতো। তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ছিলেন দামোদর বিনায়ক সাভারকার। এছাড়া আরও অনেক হাজার হাজার বিপ্লবীকে সেই সেলুলার জেলে রাখা হতো এবং একে কিন্তু এই কারণেই আন্দামানকে কালাপানির দ্বীপ বলা হয়। সেখানে সবাইকে দ্বীপান্তর করা হতো। এই সেলুলার জেলের বারান্দা, জেলের মধ্যে রুমগুলো আমি পরপর দেখাবো। খুব ছোট ছোট কুঠুরি, একটাই মাত্র জানলা। তার মধ্যে আমাদের যারা বিপ্লবী, যারা স্বাধীনতা সংগ্রামী ছিলেন, তাদেরকে আটকে রাখা হতো এবং অকথ্য অত্যাচার করা হতো। এইটা ছিল বিপ্লবী সাভারকারের সেল। এবং এই ছোট ছোট যে কুঠুরির মধ্যে রাখা হতো, তার যে লোহার যে দরজা, সেই দরজার যে খিলটা সেটা অনেক দূরে, তোমরা এক্ষুনি দেখতে পাবে। এমনভাবে খিলটাকে দূরে রাখা হতো যাতে কেউ কোনোভাবে খুলে না বেরিয়ে আসতে পারে। এই খিলটাকে, এই যে দেখো, এখানটায় কিন্তু আটকে দেওয়া হতো খিলটাকে, ফলে কোনোভাবেই কিন্তু ভেতর থেকে কোনো বিপ্লবী বেরিয়ে আসতে পারবে না। এই সেলুলার জেলের একই রকম দেখতে 7টা একই রকম বিল্ডিং আছে এবং এর উপর থেকে কিন্তু সমুদ্র দেখা যায়, একদম পোর্ট ব্লেয়ারের সমুদ্রের কাছাকাছি। সেলুলার জেল দেখা হয়ে গেলে আমরা চলে যাব ফ্ল্যাগ পয়েন্ট। নেতাজি সুভাষচন্দ্র বসু 1943 সালে প্রথম এখানে জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন। ফ্ল্যাগ পয়েন্ট দেখার পরে আমরা চলে যাব, তার পাশেই রয়েছে একটা খুব সুন্দর বিচ। সেই বিচটায় গিয়ে আমরা নানা রকম ওয়াটার স্পোর্টস আমরা করব। এই যে আমি একটা স্পিড বোটে উঠে গেছি, কিছুক্ষণ এখানে কাটিয়ে তারপরে আমরা হোটেলে ফিরে যাব। এই জায়গাটার একটা বিশেষত্ব হচ্ছে এখানে কিন্তু প্রচুর বড় বড় ডাব পাওয়া যায়। একটা ডাব নিয়ে কিন্তু 2-3 জন মিলেও খাওয়া যায় না, এত জল থাকে। দ্বিতীয় দিন শুরু হয়ে গেল। এইটা হচ্ছে আমাদের হোটেল থেকে সামনের যে দৃশ্য, সেইটা একদম হোটেলের বারান্দা থেকে
চারপাশে দেখা যাচ্ছে। দ্বিতীয় দিন সকালে প্রথমেই চলে আসব, আমরা চলে যাব নর্থ বে আইল্যান্ড। প্রথম দিন আমরা পোর্ট ব্লেয়ারেরই আশেপাশে ঘুরবো। প্রথমে যেখানে যাব সেটা হচ্ছে নর্থ বে আইল্যান্ড। এই নর্থ বে আইল্যান্ডের জন্য আমরা যে ক্রুজটায় গেছিলাম সেটা হচ্ছে সিলভার সি। এই যে সিলভার সি ক্রুজটা দেখা যাচ্ছে, এমভি সিলভার সি। ক্রুজে উঠে পড়েছি। প্রথমেই চলে যাব নর্থ বে আইল্যান্ডে। নর্থ বে আইল্যান্ডে কিন্তু একটা সুবিধা হচ্ছে, ওখানে কিন্তু অনেক ধরনের ওয়াটার অ্যাক্টিভিটি কিন্তু করানো হয়, যেরকম স্কুবা ডাইভিং, স্নোরকেলিং, সি ওয়াক, তারপরে হচ্ছে গ্লাস বটম বোট ইত্যাদি নানা রকম ওয়াটার অ্যাক্টিভিটি করা হয়। এছাড়া আরও একটা জায়গায় প্রচুর ওয়াটার অ্যাক্টিভিটি হয়, সেটা হচ্ছে হ্যাভলগের এলিফ্যান্ট বিচ। সেটা আমি পরে আস্তে আস্তে সব বলবো। নর্থ বে আইল্যান্ডের দিকে আস্তে আস্তে যাচ্ছি। এই আইল্যান্ডগুলোর একটা বিশেষত্ব হচ্ছে এখানে প্রচুর নারকেল গাছ আছে, লক্ষ লক্ষ নারকেল গাছ আছে। যে দূর থেকে যেগুলো দেখা যাচ্ছিল সব নারকেল গাছ। এখানে পৌঁছে গেছি। এই যে প্রথম একটা ওয়াটার অ্যাক্টিভিটি আমরা করছি, এটা হচ্ছে ডলফিন বোট ফান রাইড। প্রথমে এটাতে ওঠার পরে আমাদেরকে কিন্তু সমুদ্রের জলের নিচে যে বিভিন্ন প্রাণী এবং উদ্ভিদ আছে, বিভিন্ন কোরাল, বিভিন্ন মাছ, সমুদ্র শসা, তারা মাছ, এইসব বিভিন্ন জিনিস দেখতে পাবেন জলের নিচে, খুব ভালো লাগবে। এছাড়া অন্যান্য যে অ্যাক্টিভিটি আছে সেগুলোও কিন্তু চাইলে আপনারা করতে পারবেন। এই জলের নিচে কী কী আছে দেখানোর পরে এই ডলফিন গ্লাস বটম বোটে কিন্তু একটা ফান রাইড করায়, খুব সুন্দর। বিভিন্ন গান চালিয়ে বেশ কিছুক্ষণ সমুদ্রে ঘোরানো হয়, এটাও কিন্তু আপনাদের দারুণ লাগবে। নর্থ বে আইল্যান্ড হয়ে যাওয়ার পর এখান থেকে চলে যাব আমরা রস আইল্যান্ড। সেই রস আইল্যান্ড যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রস আইল্যান্ড কিন্তু খুব ক্ষতিগ্রস্ত হয়েছিল। এখানে কিন্তু বিভিন্ন জায়গায় বোমাও পড়েছিল এবং জাপানিজ বাংকারও রয়েছে এখানে। এই রস আইল্যান্ডে যাওয়ার পরে প্রথমেই আপনাদের স্বাগত জানাবে বেশ কিছু হরিণ। প্রচুর হরিণ এখানে খোলা অবস্থায় ছাড়া আছে, এবং আপনারা যদি কোনো খাবার দেন তাহলে আপনার কাছাকাছি এরা আসবে, একদম কাছে চলে আসবে। সুন্দর সুন্দর হরিণ এখানে আছে। তারপরে একটু এগিয়ে গেলে এখানে ঘোরার ব্যবস্থা আছে, টোটোতে করে, মানে টোটোর মতোই আর কি, অনেকটা ব্যাটারি গাড়ি, সেইগুলোতে চড়ে কিন্তু পুরো আইল্যান্ডটা ঘুরে দেখতে পাবেন। ঢালাই রাস্তা করা আছে একদম আইল্যান্ডটার চারপাশ। হেঁটেও ঘোরা যেতে পারে, কিন্তু হেঁটে অনেক সময় লাগবে, টোটোতে করে ঘুরতে পারবেন। এবং এই ঘুরতে ঘুরতে প্রচুর ইংরেজ আমলের যে বিভিন্ন ধ্বংসাবশেষ, বিভিন্ন পুরনো বাড়ি, তাদের যে ধ্বংসাবশেষ সেগুলো কিন্তু আপনাদের চোখে পড়বে। এবং এখানে প্রচুর ময়ূরও ছাড়া আছে, রাস্তার ধারে অনেক ময়ূরও দেখতে পারবেন। এই ব্যাটারি গাড়িতে ঘুরতে ঘুরতে কিছু সময় পরে আপনাদের একটা জায়গায় নিয়ে ওরা দাঁড় করাবে, সেখান থেকে সমুদ্রের ভিউ কিন্তু অসাধারণ। এবং আপনারা সিঁড়ি দিয়ে নেমে অবশ্যই রস আইল্যান্ডে যে লাইট হাউস আছে সেটায় যেতে পারবেন। এই লাইট হাউসে পৌঁছালে কিন্তু খুব দুর্দান্ত লাগবে। আস্তে আস্তে এবারে সিঁড়ি দিয়ে নেমে লাইট হাউসে চলে যাব। অনেকটাই নেমে চলে এসেছি। এই যে লাইট হাউস একদম অনেকটা এগিয়ে, কিন্তু সমুদ্রের মধ্যে অনেকটা এগিয়ে যেতে হবে, তাহলে কিন্তু লাইট হাউসে যেতে পারবেন।
চাইলে ওখানে গিয়ে ছবিও তুলতে পারবেন এবং চারিদিকে সমুদ্রটাকে ওখান থেকে কিন্তু খুব সুন্দর লাগবে। সেই লাইট হাউস দেখার পরে আবার কিন্তু ক্রুজে করে আবার ফেরত চলে আসবেন। দ্বিতীয় দিন শেষ হওয়ার পর এবারে শুরু হলো তৃতীয় দিন। তৃতীয় দিন আমাদের গন্তব্য হ্যাভলক আইল্যান্ড। চলে এসেছি পোর্ট ব্লেয়ারের জেটিতে। পোর্ট ব্লেয়ার থেকে হ্যাভলক যাব। আমাদের যে ক্রুজ ছিল সেটা হচ্ছে আইটিটি ম্যাজেস্টিক। ক্রুজের মধ্যে উঠে গেছি। এই যে ক্রুজের ভেতরটা দেখে নিন কেমন। ধীরে ধীরে যাত্রীরা আস্তে আস্তে ক্রুজের মধ্যে প্রবেশ করছে। ক্রুজের দুটো অংশ, একটা সামনের দিক এবং একটা পেছনের দিক। এছাড়া কিন্তু সিঁড়ি দিয়ে ওপরেও ওঠা যায়। পোর্ট ব্লেয়ার থেকে ক্রুজ ছেড়ে দিয়েছে। এবারে আমাদের গন্তব্য হচ্ছে হ্যাভলক। দারুণ লাগবে ক্রুজে করে যখন যাবেন পোর্ট ব্লেয়ার থেকে হ্যাভলক। দুর্দান্ত অভিজ্ঞতা হবে। হ্যাভলকে পৌঁছে যাওয়ার পর প্রথমেই যেখানটায় যাব সেটা হচ্ছে এই যে দূরে দেখা যাচ্ছে, এখন গাড়িতে যাচ্ছি, এই বীচটার নাম হচ্ছে আন্দামানের একটা দুর্দান্ত বীচ, কালাপাথর বীচ। কালাপাথর বীচ। এখানকার জল এত সুন্দর, এত ভালো লাগবে যে বলে বোঝানো যাবে না। কালাপাথর বীচে কিছু সময় কাটানোর পর আমরা চলে যাব পরের গন্তব্য, যেটা এশিয়ার 7টা যে সেরা বীচ তার মধ্যে একটা। অনেকেই নাম শুনেছেন। পরের বিচে যেটা যাব সেটা হচ্ছে রাধানগর সি বিচ। রাধানগর সি বিচে পৌঁছে গেছি। দুর্দান্ত একটা বিচ। এখানে একটা বৈশিষ্ট্য হচ্ছে অন্যান্য বিচে স্নান করার অতটা উপায় থাকে না, কিন্তু এই বিচে কিন্তু আপনারা অবশ্যই স্নান করতে পারবেন। রাধানগর সি বিচ অবশ্যই এখানে স্নান করতে পারবেন এবং দিনের শেষে এখানকার সূর্যাস্ত দেখেই কিন্তু বাড়ি যাবেন। দ্বিতীয় দিন প্রায় শেষের দিকে আমরা পোর্ট ব্লেয়ার থেকে হ্যাভলক এসে প্রথমে কালাপাথর বীচ ও পরে রাধানগর বীচ দেখে এবারে হোটেলে ফিরে যাব। চতুর্থ দিন আমরা চলে যাব হ্যাভলক থেকে নেল আইল্যান্ড। হ্যাভলক জেটিতে চলে এসেছি। অনেকগুলো ক্রুজ এখান থেকে ছাড়ে। বিভিন্ন সংস্থার ক্রুজ আছে, মাক ক্রুজ আছে, গ্রিন ওশান 1, আইটিটি ম্যাজেস্টিক, বিভিন্ন ধরনের ক্রুজ এখান থেকে ছাড়ে। প্রচুর যাত্রী এখানে চলে এসছে। সবাই গন্তব্য হচ্ছে নেল আইল্যান্ড। হ্যাভলক থেকে চলে যাব নেল আইল্যান্ড। আমাদের ক্রুজ এখনও পৌঁছায়নি, দেরি আছে, আমরা অপেক্ষা করছি। অন্য একটা ক্রুজ ছাড়বে এখনই। এখানে যাত্রীরা ধীরে ধীরে ক্রুজে উঠে যাচ্ছে। এটা হচ্ছে গ্রিন ওশান 1। এইসব ক্রুজের পেছনে কিন্তু লাগেজ রাখার ব্যবস্থা আছে। আপনার যত লাগেজ সব ক্রুজের পেছনে রাখার ব্যবস্থা আছে। তবে আপনারা ক্রুজে যাওয়ার সময় একটা জিনিস মাথায় রাখবেন, অনেকের কিন্তু বমির একটা প্রবণতা হতে পারে, কারণ ওই যে সমুদ্রের ঢেউতে কিন্তু একটা সমস্যা হতে পারে। এই ব্যাপারে একটু আগে থেকে অ্যালার্ট থাকতে হবে। নেল আইল্যান্ডে চলে আসার পর প্রথমেই যেটা দেখতে পাচ্ছিলেন সেটা হচ্ছে ন্যাচারাল ব্রিজ। আমরা চলে এসেছি লক্ষণপুর সি বিচে। লক্ষণপুর সি বিচে যেটা দেখলেন সেটা হচ্ছে ন্যাচারাল ব্রিজ। ন্যাচারাল ব্রিজ, এই জায়গাটা অসাধারণ। কিছুটা এগিয়ে গেলে আরও একটা ন্যাচারাল ব্রিজ পড়বে।
এবং এইখানকার যে বিশেষত্ব সেটা হচ্ছে প্রচুর কোরাল এখানে দেখতে পাবেন, মৃত এবং জীবন্ত কোরাল। এবং এই যে পাথরের ফাঁকে ফাঁকে সমুদ্রের জল যে আটকে আছে সেখানে কিন্তু প্রচুর মাছ দেখতে পাবেন, প্রচুর মাছ এখানে দেখতে পাবেন। বিভিন্ন মাছ ঘোরাফেরা করছে। সমুদ্রের জল যখন জোয়ার হয় তখন মাছগুলো চলে আসে এবং যেগুলো বিভিন্ন গর্ত আছে সেই গর্তের জলে কিন্তু মাছগুলো থেকে যায়। এই লক্ষণপুর সি বিচে কিছুক্ষণ সময় কাটানোর পরে আমরা চলে যাব সানসেট পয়েন্ট। সানসেট পয়েন্টে পৌঁছে গেছি। এটা একটা কিন্তু পুরো ছুঁচালো সরু একটা জায়গা, মানে একটা স্থলভাগ আস্তে আস্তে এসে সরু একটা ছুঁচালো জায়গায় পরিণত হয়েছে। ফলে এখানে কিন্তু 3 দিকে সমুদ্র, খুব সহজেই এখান থেকে কিন্তু সানসেট দেখা যায়। এইটা হচ্ছে লক্ষণপুর সি বিচের সানসেট পয়েন্ট। এই জায়গাটা অসাধারণ লাগবে, এত ভালো লাগবে যে বলে বোঝানো যাবে না। আস্তে আস্তে এবারে সানসেট হয়ে যাবে। আজকের মতো আমাদের শেষ হলো 4র্থ দিন। এইবারে ডে 5, 5ম দিন সকালে প্রথমেই চলে যাব নেল আইল্যান্ডের আরেকটা খুব নামকরা বিচ, যেটা জেটির একদম কাছেই অবস্থিত। সেটা হচ্ছে ভরতপুর সি বিচ। এই ভরতপুর সি বিচ খুব সুন্দর, গাছের নিচে বসে বিশ্রাম নিতে পারবেন। এখানে নানা রকম ওয়াটার অ্যাক্টিভিটিও করানো হয়, বিশেষ করে বিভিন্ন স্পিড বোট, এবং যেটা বেশি এখানে করানো হয় সেটা হচ্ছে গ্লাস বটম বোট, যেটা আগেও আমি দেখিয়েছিলাম। এখানেও আপনারা চাইলে করতে পারবেন। প্রথমে কিছুক্ষণ বোটে ওঠার পর আপনাকে একটা নির্দিষ্ট জায়গায় নিয়ে যাওয়া হবে, এই যে মার্কিং করা আছে ছোট ছোট পিলারের মতো, সেখানে গেলে তবেই কিন্তু এই সমুদ্রের নিচে ওই কোরাল টোরাল এগুলো দেখতে পাবেন। সব জায়গায় কিন্তু কোরাল দেখতে পাবেন, আপনাকে প্রথমে সেখানে নিয়ে যাবে। এই সমুদ্রের নিচে বিভিন্ন কোরাল এবং বিভিন্ন মাছ টাছও কিন্তু দেখতে পাবেন। এবং সচক্ষে দেখলে কিন্তু দুর্দান্ত লাগবে। ভিডিওয় হয়তো অতটা বোঝা যাচ্ছে না, নিজের চোখে দেখলে কিন্তু দুর্দান্ত লাগবে যে সমুদ্রের নিচে কত ধরনের প্রাণী উদ্ভিদ। এইটা দেখা হয়ে যাওয়ার পরে ওই দিনই আমাদের ফেরত চলে আসতে হবে পোর্ট ব্লেয়ারে। তাই আমরা আস্তে আস্তে আবার এগিয়ে যাচ্ছি নেল আইল্যান্ডের জেটিতে। এখান থেকে ক্রুজে করে আবার পুনরায় ফিরে আসবো পোর্ট ব্লেয়ার, কারণ আমাদের হাতে কিন্তু সময় বেশি নেই, মাত্র 5 দিনে যতটা দেখা যায়। আপনারা চাইলে ডেট বাড়াতেও পারেন, তাতে আরও অনেক কিছু অ্যাড করতে পারবেন। এবং এখানে যেতে চাইলে যদি ওখানকার কোনো সংস্থার যোগাযোগের নম্বরের প্রয়োজন হয় আমাকে কমেন্টে জানালে আমি নিশ্চয়ই জানাবো। ওই দিন পোর্ট ব্লেয়ার ফেরার পরে প্রথমে আবার একটা স্পটে চলে গেছি পোর্ট ব্লেয়ার থেকে, সেটা হচ্ছে চিড়িয়া তাপু বিচ। সেখানে কিন্তু একটা বোটানিক্যাল গার্ডেন আছে, এই যে হরিণগুলো দেখছিলেন সেই বোটানিক্যাল গার্ডেনের হরিণ, সেটা দেখার পরে এখানে আমরা এই চিড়িয়া তাপু বিচে কিছুক্ষণ সময় কাটাবো এবং সূর্যাস্ত দেখে হোটেলে ফিরে যাব। এই চিড়িয়া তাপু বিচটাও কিন্তু খুব ভালো লাগবে। এখানে বিচে বেশ কিছুক্ষণ সময় কাটাতে পারবেন। সূর্যাস্ত খুব সুন্দর লাগবে। সূর্যাস্ত দেখার পরে আমাদের আন্দামান ঘোরা কিন্তু প্রায় শেষ হয়ে যাবে। পাঁচ দিন কেটে যাওয়ার পর শেষ দিন অর্থাৎ ষষ্ঠ দিন, এবারে বাড়ি ফেরার পালা।
পোর্ট ব্লেয়ার থেকে কিন্তু প্লেনে উঠে গেছি। যেতে যেতে কিন্তু নিচে যে অনেক সুন্দর সুন্দর যে দ্বীপ, সেই দ্বীপগুলো দেখতে পাবেন। আন্দামান ঘোরার ভালো স্মৃতি নিয়ে বাড়ি ফিরে আসবেন। ঠিক আছে বন্ধুরা, আবার অন্য কোনো ভিডিও নিয়ে ফিরে আসবো।